রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচার উৎখাতের প্রতীক, শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ, সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে, এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন, সেটা হয়তো কিছুটা কম। তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরও ঘি ঢেলে দিয়েছে আগুনে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি, হোস্টেজ হয়ে গেলাম নাকি জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না, আমেরিকা, ইন্ডিয়া এই বলয়ে পড়ে গেলাম কিনা, সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের। এটা সামরিক বাহিনীর জন্য কথা, বাট কূটনৈতিক পর্যায়ে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে। যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের। এটা কঠিন বার্তা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে একটি কমিটি গঠন করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পাশাপাশি স্বৈরাচারী শাসনের ১৬ বছরের নিপীড়নের চিত্রও থাকবে এই জাদুঘরে। গণভবন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আরও বলেন, এটি স্বৈরাচার উৎখাতের প্রতীক হিসেবে পৃথিবীর বুকে একটি অনন্য নিদর্শন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। গণভবন পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাদুঘরের রূপান্তরের পর গণভবনে ছাত্র জনতার অভ্যুত্থানের ৩৬ দিনের পুরো দিনলিপির পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্র স্থান পাবে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশ বিদেশের শিল্পী ও জাদুঘরের বিশেষজ্ঞ এবং স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে পরামর্শ নেওয়া হবে। স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। ফ্যাসিবাদী শাসনের সময় জনগণের উপর অত্যাচারের স্মৃতি সংরক্ষণ করে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম,
খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সরকার সমর্থন করে না উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বাধ্য করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি আহতদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মাত্র 7 জনের ছোট দল নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের সময় যেখানে 1.5 থেকে 200 সফরসঙ্গী যেত ভ্রমণের অংশ হিসেবে, সেখানে প্রধান উপদেষ্টার সফরটি দেশের জন্য হতে পারে অনন্য নজির, এমনটি বলছেন বিশ্লেষকেরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এটাই হবে তার প্রথম বিদেশ সফর। এ পর্যন্ত অধিবেশনে যোগ দিতে যাওয়ার মধ্যে মাত্র 7 জনের এই দল হবে সবচেয়ে ছোট বহর। অথচ শেখ হাসিনার আমলে সফরসঙ্গী হিসেবে অংশ নিতেন 1.5 থেকে 2 শতাধিক, যেখানে থাকতেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের এ সফর হতে পারে দেশের জন্য অনন্য দৃষ্টান্ত। ছোট পরিসরে গেলে অর্জন কমে যাবে এটা ভাবার তো কোনো কারণ নেই। নিশ্চয়ই ডক্টর ইউনূস তার বক্তৃতায় তুলে ধরবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি, আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয়ে উনি কথা বলতে পারবেন। রিটার্ন অন মানি যদি বলেন, তো সেই জায়গায় এই এতগুলো লোক নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। একটা ভালো মেসেজ যাচ্ছে যে প্রয়োজন অনুযায়ী খরচ এবং আমার কাজ অনুযায়ী লোক। প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সুদৃষ্টি পাবে বাংলাদেশ, মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ধরেন এখনকার প্রয়োজন, সামনের দিনগুলোতে প্রয়োজন, সেই প্রয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, সহযোগিতা আমাদের দরকার, সেটা তিনি তুলে ধরবেন। কারোর সাথে যদি বড় কোনো বৈঠক হয়, আমাদের তো এখন ডলার সংকট চলতেছে, বিদেশি মুদ্রার সংকট, যে কারণে আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ADB-র কাছে সহায়তা চাচ্ছি। সো সেই ব্যাপারে একটা ব্রেক থ্রু করারও চেষ্টা হতে পারে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এ সফরের গুরুত্ব স্বমহিমায় উজ্জ্বল হওয়ারও আশা তাদের। দেখতে হবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংস আক্রমণে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত 11 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এ সময় প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আহত 4 শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। 4 জনই মাথায় গুলিবিদ্ধ হন। আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। এস আলমের দাপট দেখিয়ে 1000 কোটি টাকা ঋণ, মানা হয়নি কোনো নিয়ম। আবারও আমন্ত্রণ একুশে সংবাদে। সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মূল দায়িত্ব। অর্পিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। তিন বছর আগে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্যাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে 1200 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাকতাই শাখা। সুদে আসলে এখন ব্যাংকের পাওনা 1448 কোটি টাকা। জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকেও প্রতিষ্ঠানটি ঋণ পায় 340 কোটি টাকা। দুবাই পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরীকে আটকের পর অর্থ পাচার আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2021 সালে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 1209 কোটি টাকা ঋণ নেয় ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্যাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরী। ব্যাংকে জামানত হিসাবে যে জমি দেওয়া হয় তার বাজার মূল্য মাত্র 592 কোটি টাকা। 3 বছরে 1 টাকাও পরিশোধ না করায় সুদে আসলে ব্যাংকের পাওনা এখন 1448 কোটি টাকা। আনসারুল আমাদের এখান থেকে আপনার বিনিয়োগ নিয়েছেন একটা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। ওটার এগেনস্টে উনি 4টা শিডিউল সিকিউরিটি দিয়েছেন। ওটার এগেনস্টে আমাদের পাওনা ব্যাংকে বর্তমান 1209 কোটি, প্রিন্সিপাল প্রফিট সহ 1448 কোটি টাকা। ঋণ অনুমোদনের নথিতেই প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয় চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনে, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি ওই ঠিকানায়। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। সিকিউরিটি তো আপনার তুলনায় কম আছে। এটা আমাদের প্রধান কার্যালয় যেভাবে অনুমোদন দিয়েছেন সিকিউরিটি, ওভাবে ওনারা যেটা অফার করছেন 4টা শিডিউল, 2টা চট্টগ্রামে, 2টা ঢাকাতে, এগুলি তো আমরা দেখতেছি। আমাদের হেড অফিস স্যার আছেন, ওনারা এগুলি ভিজিট করতেছেন। এদিকে একই কায়দায় 2022 সালে জনতা ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে 340 কোটি টাকা ঋণ নেন আনসারুল করিম। ব্যাংক খেকো এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে 1150 কোটি টাকার এফডিআর দেখিয়ে নেওয়া হয় এই ঋণ। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিধান থাকলেও ইনহেরেন্ট ট্রেডিংকে করোনার সময় 170 কোটি টাকা প্রণোদনা দেয় ইসলামী ব্যাংকের ওই শাখা। আনসারুল করিম চৌধুরীর এই দাপটের কারণ হলো তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকের ঋণ পরিশোধ না করে গেল সোমবার দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আনসারুল করিম। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সময় হলো আরেকটা সংবাদ বিরতির। যখন ফিরব তখন থাকবে। ভারতের মণিপুরে 2 সম্প্রদায়ের সহিংসতায় নিহত 5। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়, বরং ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। গুম, হত্যা আর টাকা পাচারের বিচার না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে না বলেও মনে করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, ভারতের সাথে অনেকগুলো অমীমাংসিত বিষয় থাকলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে, কিন্তু আমরা পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের
স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক হত্যা আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। বর্ণাঢ্যদের সর্বোচ্চ সহায়তা ও পুনর্বাসনে বিএনপি চেষ্টা চালাচ্ছে বলেও জানান নেতারা। কোনো বিশৃঙ্খলার সাথে জাতীয়তা পরিবারের কোনো সদস্য সম্পৃক্ত নয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। ভারত সিরিজের ক্যাম্পে প্রধান কোচ হিসেবে থাকছেন চন্দ্রিকা হাথুরুসিংহে, এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সোমবার থেকে শুরু হবে অনুশীলন। দলে নেই কোনো ইনজুরির সমস্যা। 15 সেপ্টেম্বর ভারত যাবে টাইগাররা। পারভেজ খোকনের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলেছে বাংলাদেশ, গড়েছে ইতিহাসও। তবুও কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের থাকা না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তান থেকে দেশে ফিরে পরদিনই হাথুরুসিংহে গেছেন অস্ট্রেলিয়ায়। শঙ্কা জেগেছিল কবে ফিরবেন দেশে, কবে যোগ দেবেন দলের সঙ্গে। তবে বিষয়টি খোলাসা করল বিসিবি। ইনজুরি সমস্যা নেই, আমি যতটুকু জানি। আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। ভারত সফর সামনে রেখে আজও অনুশীলন করেছেন টি-20 দলের বিবেচনায় থাকা সদস্যরা। তবে 9 সেপ্টেম্বর থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। বাংলাদেশের জন্য ইন্ডিয়া তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। সো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। ইনজুরির কোনো সমস্যা নেই দলে। আর সাকিব আল হাসানও ইংল্যান্ড থেকে সরাসরি যাবেন ভারতে। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। 19 সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনাথের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, প্রচ্ছন্ন হুমকি উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ। গণভবন জাদুঘর হয়ে উঠবে স্বৈরাচারের উৎখাতের প্রতীক, শিগগিরই বিশেষজ্ঞ কমিটি গঠন। সবচেয়ে ছোট বহর নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা, অনন্য নজির বলছেন বিশ্লেষকেরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।